আসসালামু আলাইকুম বাচ্চারা, সবাই কেমন আছো? গত ক্লাসের যে ভিডিওটা ছিল, মানে গত যে রেকর্ডেড ক্লাসটা ছিল, সেটা ছিল ময়মনসিংহ বোর্ডের চ্যাপ্টার 5-এর প্রথম যে কোশ্চেনটা ছিল সেটা আমরা সলভ করছিলাম। আজকে আমরা যেটা করব, যে চ্যাপ্টার 5-এর দ্বিতীয় যে কোশ্চেনটা ছিল ময়মনসিংহ বোর্ডে 2024-এ, সেটা আমরা সলভ করব। আর এই চ্যাপ্টার 5-এর কোশ্চেনগুলোকেই আমি সবার আগে নিয়ে আসার পিছনে যে কারণটা হলো, সেটা হচ্ছে অনেকেই চ্যাপ্টার 5-এর কোশ্চেন ধরতে সমস্যা হয়, তার বুঝতে সমস্যা হয়, এবং অনেকেই কি করে এই চ্যাপ্টার 5টাকে বাদ দেয় কঠিন বলে, এবং অনেক মান্যগণ্য মানুষও বলে যে চ্যাপ্টার 5টাকে বাদ দেওয়ার জন্য। বেসিক্যালি এটা বাদ দেওয়ার মতো কোনো চ্যাপ্টার না। দেখো কত সহজ করে বুঝিয়ে দেওয়া যায় এবং কত সহজে জানলে আনসার করা যায়। এখানে উদ্দীপক দেয়া আছে এবং উদ্দীপকের পর 4টা কোশ্চেন দেয়া আছে। তো আমরা প্রথমেই মানে কোশ্চেন কতে যাব। আমরা কোশ্চেন কতে যদি যাই, কিওয়ার্ড কি, চলো। কিওয়ার্ড হচ্ছে কিছু সংরক্ষিত শব্দ বা বিশেষ শব্দ। এই বিশেষ শব্দগুলো সি ভাষায়, এরকম প্রত্যেকটা ভাষায় কিছু কিওয়ার্ড আছে। সি ভাষায় মোট কিওয়ার্ডের সংখ্যা হচ্ছে 32টি। তো এটা এমসিকিউতে আসে যে কিওয়ার্ড কতটি? 32টি। প্রত্যেকটা কিওয়ার্ডের ডিফারেন্ট কাজ আছে, এবং এই কাজের বাহিরে এই কিওয়ার্ডগুলোকে অন্য কোনো কাজে ব্যবহার করা যায় না। তাহলে কিওয়ার্ড মানে কি দাঁড়ালো? কিওয়ার্ড মানে দাঁড়ালো বিশেষ কিছু শব্দ, বিশেষ কিছু শব্দ, যে শব্দগুলো বিশেষ কাজে ব্যবহৃত হয়, বিশেষ বা নির্দিষ্ট কাজে ব্যবহৃত হয়, নির্দিষ্ট কাজে ব্যবহৃত হয়, এবং এই নির্দিষ্ট কাজের বাহিরে অন্য কোনো কাজে সেগুলোকে ব্যবহার করা যায় না, অন্য কোনো কাজে ব্যবহার করা যায় না। এখন আসো, এই যে 3টা কথা আমি বললাম, এই 3টা কথার মধ্যে টোটাল ব্যাপারটাই আছে। এখন আসো যে এই কিওয়ার্ডগুলো কোনগুলো। আমরা যারা চ্যাপ্টার 5 পড়ছি পুরোপুরি বা অল্প স্বল্প, সেখানে আমরা দেখব যে আইএনটি এই শব্দটা আছে, তারপর ফ্লোট আছে, অটো আছে, তারপর রেজিস্টার আছে, তারপর ইফ আছে, এলস আছে। এই যে শব্দগুলো আছে, এমন 32টা শব্দ আছে যে শব্দগুলোকে সংরক্ষিত শব্দ বা কিওয়ার্ড বলে। তাহলে এখানে প্রশ্ন কিন্তু কিওয়ার্ড না বলে সংরক্ষিত শব্দ বলতে পারতো। এই সংরক্ষিত শব্দ আর কিওয়ার্ড একই জিনিস। কেন? ওই যে এগুলো বিশেষ কাজে ব্যবহৃত হয় এবং এই কাজের বাইরে অন্য কোনো কাজে ব্যবহার করা যায় না, তাই এগুলো সংরক্ষিত শব্দ। এখন আসো, এই তোমার জন্য আমি এই সংজ্ঞাটা লিখে ফেলছি এখানে। এবার তোমরা যখন এই কোশ্চেনটা যখন পড়বা, তখন ভিডিও পজ করে এটা লিখে নিবা। সেটা হচ্ছে সি ভাষায় কিওয়ার্ড, যেহেতু আমাদের চ্যাপ্টার 5টা সি ভাষা নিয়ে, তাই আমরা অন্য কোনো ভাষার কথা বলি নাই। সি ভাষায় কিওয়ার্ড হলো বিশেষ শব্দ, বিশেষ অর্থ বহনকারী সংরক্ষিত বা নির্দিষ্ট শব্দ। তাহলে এখানে আমাদের মেন কথা কিন্তু চলে আসছে, সেটা কি? সংরক্ষিত বা নির্দিষ্ট শব্দ বিশেষ অর্থ বহন করে, যা আগে থেকেই প্রোগ্রামিং ভাষায় নির্দিষ্ট কাজে ব্যবহারের জন্য ঠিক করা থাকে। অর্থাৎ আগে থেকে সংরক্ষিত, তুমি চাইলে এই শব্দগুলোকে নির্দিষ্ট কাজের বাইরে অন্য কাজে ব্যবহার করতে পারবে না। এবার আসো খতে। এই হচ্ছে আমার খয়ের প্রশ্ন। বলা হচ্ছে যে আইএনটি মার্ক 3-4 ব্যাখ্যা করো। এখন এইটা বেসিক্যালি চ্যাপ্টার 5-এর একদম শেষের দিকে একটা টপিক, অ্যারে থেকে আসা, ARRAY, অ্যারে থেকে আসা। এখানে আইএনটি যেহেতু ব্যাখ্যা করতে বলছে, তাই আমি শুরুতে ব্যাখ্যা করি যে এখানে আইএনটি হচ্ছে ডেটা টাইপ। ডেটা টাইপ কার? ডেটা টাইপ মার্কের। মার্ক কি? মার্ক এই টোটাল এইটুক হচ্ছে একটা 2 ডাইমেনশনাল অ্যারে, যেখানে এই প্রথম যে 3 আমরা দেখতে পাচ্ছি, এই 3 বোঝায় হচ্ছে রো এর সংখ্যা, এবং পরের যে 4 আছে এটা হচ্ছে বোঝায় কলামের সংখ্যা। তাহলে কলাম হচ্ছে, রো হচ্ছে 3টি এবং কলাম হচ্ছে 4টি। আমি যদি একটু ড্র করি এই টোটাল ব্যাপারটাকে, তাহলে আমার 3টা রো ড্র করতে হবে। সেই 3টা রো আমি একটু ড্র করে ফেলি। 3টা রো, 1টা 2টা 3টা, আর কলাম হবে 4টা, 1 2 3 4। এখন এইটা হচ্ছে আমার মার্ক।
মার্ক। যেহেতু মার্ক মানে হচ্ছে মার্ক নামক অ্যারে যেহেতু তৈরি করা হচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে যে কোনো এক্সামের মার্ক রাখার জন্য তৈরি করা হয়েছে। যাক, সেটা পরের বিষয়। এখন আসো, এই অ্যারের যে অ্যাড্রেসিং, সেই অ্যাড্রেসিং শুরু হয় বেসিকলি 0 থেকে। তাহলে এটা হচ্ছে আমার 0 নাম্বার রো, 3টা রো ছিল মোট, 3টা রোয়ের মধ্যে এটা 0তম রো, এটা 1তম রো, এটা 2তম রো। আর কলামের ক্ষেত্রে এটা হচ্ছে আমার 0তম কলাম, এটা 1তম কলাম, এটা 2তম কলাম, এবং এটা হচ্ছে আমার 3তম কলাম। ঠিক আছে, এই হচ্ছে অ্যারে, 2D অ্যারে। মাথায় রাখতে হবে প্রত্যেকটা অ্যারের মেন যে বৈশিষ্ট্য, সে দুটা বৈশিষ্ট্য হচ্ছে এক, যে প্রত্যেকটা অ্যারের একটা কমন নেম থাকবে, যে প্রত্যেকটা সেলের একটা কমন নেম থাকবে, আর এখানে কমন নেম হিসাবে ইউজ করা হচ্ছে মার্ক। এবং এই প্রত্যেকটা সেলের মধ্যে যে ডাটা থাকবে সেগুলো একই বা সমজাতীয় ডাটা হবে, এবং সেই সমজাতীয়টা হচ্ছে এখানে ইন্টিজার। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে 3টি রো এবং 4টি কলামে টোটাল 12টি ডাটা রাখার জন্য 12টি ঘর আছে, এবং এই প্রত্যেকটি ঘর বা সেলে একই ধরনের ডাটা, আর সেটা হচ্ছে ইন্টিজার ডাটা ধারণ করবে। এবং এই প্রত্যেকটা ঘরের নামে একটা কমন নাম থাকবে, সেটা হচ্ছে মার্ক। এক্সাম্পল যদি বলি, যেমন আমি যদি বলি এই যে ঘরটা, এই যে সেলটা, এটার নাম কি? এটার নাম হচ্ছে মার্ক 1 নাম্বার রো। দেখো শুরুতেই কিন্তু রো ছিল, হ্যাঁ, শুরুতেই রো, পরেরটা হচ্ছে কলাম। তাহলে এটা প্রথমে আমাদেরকে রো কাউন্ট করতে হবে। এটা হচ্ছে মার্ক নামক অ্যারের 1 নাম্বার রো এর 1 নাম্বার কলাম। এখন যদি আমি এখানে আসি বা এখানে আসি, এটা কি হবে? এই ঘরের নাম হচ্ছে মার্ক, এবং সে হচ্ছে 2 নাম্বার রো এর 3 নাম্বার কলাম। তাহলে সে হচ্ছে 2 নাম্বার রো এর 3 নাম্বার কলাম। দেখো তো এখানে এটা তো মার্ক আছে, এখানেও মার্ক আছে। তাহলে এখানে এই যে 2টা সেলের 2টা নামের মধ্যে নাম্বারিংগুলো চেঞ্জ, রো নাম্বার কলাম নাম্বার চেঞ্জ, কিন্তু মার্ক যে নামটা, সেই নামটা কিন্তু কমন। তাহলে অ্যারেতে 2টা বৈশিষ্ট্য থাকতেই হবে। সেটা হচ্ছে যতগুলা ঘর বা যতগুলা এখানে সেল তৈরি হবে, সে প্রত্যেকটা সেলে একই ধরনের ডাটা থাকবে, এবং প্রত্যেকটা সেলের নামের মধ্যে নামটা কমন থাকবে, এটা কমন নাম থাকবে। তাহলে এই ছিল হচ্ছে এইটার ব্যাখ্যা নিয়ে কথা। তারপর তোমাদের জন্য হচ্ছে এই অংশটা সাজানো। দেখো এখানে আমি বলে ফেলছি, মানে লিখে দিছি এখানে, যে মার্ক হলো একটা 2 মাত্রিক অ্যারে বা দ্বিমাত্রিক অ্যারে। তাহলে এখানে আসলে আমরা দ্বিমাত্রিক বুঝবো কিভাবে? আমরা দেখব যে এই থার্ড ব্র্যাকেট কয়টা আছে। যদি এখানে একটা থার্ড ব্র্যাকেট থাকতো তাহলে এক মাত্রিক হতো। এখানে যেহেতু 2টা থার্ড ব্র্যাকেট আছে, তাহলে সেটা দ্বিমাত্রিক। ক্লিয়ার? এবং আসো বলছে মার্ক অ্যারেতে রয়েছে 3টি সারিতে 4টি কলামের তথ্য রাখার জায়গা, যেটা আমরা একটু আগে দেখলাম, যে এখানে দেখো এই যে 3টা সারি এবং 4টা কলাম, টোটাল 12টা সেলের মধ্যে তথ্য রাখার জায়গা আছে। তারপরে বলা হচ্ছে তাহলে মোট উপাদান রয়েছে বা উপাদান রাখার জায়গা রয়েছে 3 × 4 12টি। প্রত্যেকটি উপাদান হচ্ছে আইএনটি, অর্থাৎ পূর্ণ সংখ্যা রাখতে হবে, বা পূর্ণ সংখ্যা রাখার মতো রাখা যাবে, বা রাখার জায়গা তৈরি হয়েছে। এখানে যে 4টা কথা বলা হয়েছে, এই 4টা কথার পর তুমি এই ফিগারটা এঁকে দিবা। এই ফিগারটা এঁকে যদি এরকম করে আইডেন্টিফাই করে দাও, তাহলে যিনি খাতা দেখবেন তিনি বুঝবেন যে হ্যাঁ, সে জানে এবং সে লিখছে। সেক্ষেত্রে তোমাকে 2 ছাড়া দেয়া ছাড়া কোনো উপায় থাকবে না। তারপরে আসো, এখানে আমরা প্রথম গতে আসি। বলা হচ্ছে উদ্দীপকের ধারাটির জোড় ও বিজোড় সংখ্যাগুলোর পৃথক পৃথক যোগফল নির্ণয়ের প্রবাহচিত্র অঙ্কন করো। তো আমরা প্রবাহচিত্র আঁকবো পরে, আগে একটু দেখি এখানে ঘটনাটা কি। দেখো এখানে একের পরের ধারা, যেহেতু এটা একটা ধারা, একের পরে আছে 4, তার মানে 3 করে বাড়লো। 3-এর পরে আছে 4-এর পরে আছে হচ্ছে 7, তার মানে আবার 3 করে বাড়লো। তাহলে 7-এর পরের সংখ্যাটি হবে 10 যদি 3 করে বাড়ে। এখন দেখো প্রথমটি কিন্তু বিজোড় সংখ্যা, তারপরটি জোড় সংখ্যা, তারপরটি বিজোড় সংখ্যা, তারপরটি আবার জোড়, হোপফুলি এরপরটা আবার বিজোড়, আবার জোড়, আবার বিজোড়, আবার জোড়, এমন করে। বাট প্রতি ক্ষেত্রে 3 করে বাড়তেছে, এবং এরকম বাড়তে বাড়তে 40 পর্যন্ত যাবে, এবং এই সবগুলো সংখ্যার যোগফল বের করতে হবে। বাট প্রশ্ন হচ্ছে যোগফল বের করতে হবে আলাদা, যোগগুলোর জন্য আলাদা যোগফল, বিয়োগের জন্য আলাদা যোগফল। তাহলে চলো আমরা যেহেতু প্রবাহচিত্র বা ফ্লো চার্ট আঁকতে বলছে, আমরা ফ্লো চার্ট শুরু করি। তাহলে ফ্লো চার্টের শুরুতে থাকে হচ্ছে স্টার্ট, আর স্টার্ট করার জন্য যে ফিগারটা আঁকতে হয় সেটা হচ্ছে ডিম্বাকার। আমরা এখানে শুরু লিখতে পারি,
বা স্টার্টও লিখতে পারি। এ শুরু করার পর আমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমি যে যোগফলগুলো রাখবো সেই যোগফলগুলো রাখার জন্যে মেমোরিতে আমার দুইটা চলক রাখতে হবে যেগুলো শুধু যোগফলকে সংরক্ষণ করবে। আর সেই দুইটা চলক হচ্ছে যোগের জন্য জোরের যোগফল রাখার জন্য, আরেকটি হচ্ছে বিয়োগের যোগফল রাখার জন্য। অর্থাৎ এই জোর সংখ্যাগুলো বিজোড় সংখ্যাগুলো যোগ করলে যে যোগফল হবে সেগুলো রাখার জন্য একটা চলক লাগবে, এবং বিজোড় সংখ্যাগুলোর জোর সংখ্যাগুলোর যোগফল রাখার জন্য আরেকটা চলক লাগবে। তাহলে আমার দুইটা চলক লাগবে। আমি সেই দুইটা চলকের নামকরণ কিভাবে করব? ধরো জোরের সাম, তাহলে সাম অফ ইভেন এসি নামক আমি একটা চলক নিব, আর সাম অফ অড SO নামে আমি আরেকটা চলক নেব। তাহলে সেক্ষেত্রে আমরা যদি শুরুতে লিখি যে শুরুতে আমরা সাম অফ ইভেনে আমরা 0 রাখবো। এই 0 রাখার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে গার্বেজ ভ্যালুকে সরিয়ে ফেলা। এখন আরেকটা কারণ আছে, বাট এতগুলো কথা এখানে বলতে চাচ্ছি না, কারণ ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে। ইনশাআল্লাহ কোনো অনলাইন ক্লাসে বা অফলাইন ক্লাসে দেখা হবে, তখন আমরা ডিটেইলে পড়বো। ওকে, আর যারা আমার এই ক্লাসটা দেখতেছো, হোপফুলি তোমরা সবাই চ্যাপ্টার 5 মোটামুটি ক্লোজ করে ফেলছো। আর যারা শুরুতে আসো তাদের পক্ষে এই জিনিসগুলো বোঝা একটু কঠিন। আর সেক্ষেত্রে তোমাকে আগে ক্লাস করতে হবে আমার অনলাইনে বা অফলাইনে, কুমিল্লায় থাকলে অফলাইনে, আর যদি দেশের বিভিন্ন জায়গায় থাকো সেক্ষেত্রে অনলাইনে। এবং এরপর যদি তুমি এই ক্লাস করতে আসো তোমার কাছে একদম সহজ মনে হবে। বাট এখন তুমি যদি চ্যাপ্টার 5 না পড়েই ক্লাসটা করো একটু কঠিন মনে হইতেই পারে। বাট ব্যাপারটা কঠিন কী কারণে? তুমি না জানার কারণে। বিষয়টা কঠিন না। আসো তাহলে সাম অফ ইভেন এসিতে আমরা 0 রাখলাম। আমরা যে এসি নামক যে চলকটা তৈরি করলাম এই চলকটাতে আমরা জোড় সংখ্যাগুলোর যোগফল রাখবো, এবং SO বা S অড, অড মানে বিজোড়, সেখানে আমরা আরেকটা 0 রাখলাম যেটাতে বেসিক্যালি বিজোড় সংখ্যাগুলোর যোগফল রাখবো। এই হচ্ছে, যেহেতু এখানে ইকুয়াল সাইন বা অ্যাসাইনমেন্ট অপারেটর আছে, এই অ্যাসাইনমেন্ট অপারেটর থাকার অর্থ হচ্ছে প্রসেসিং বোঝায়, আর প্রসেসিংয়ের জন্য ঘর হয় আয়তক্ষেত্র। তারপরে আসো, এরপরেই আমাদের কাজ শুরু হবে যে ধারাটা শুরু হয়েছে কত থেকে? 1 থেকে। তাহলে এই 1টাকে আমি কোথায় রাখবো? আমি জানি যে আমার মাথায় একসাথে প্রসেসিং এবং স্টোরেজ জায়গা আছে। আমি 1 মনে রাখতে পারি 1, 2 মনে রাখতে পারি 2, বাট মেমোরিতে এই 1কে রাখার জন্য আরেকটা চলক লাগবে যার নাম দিলাম I। কেন I দিলাম সেটা আরেক ক্লাস ইনশাল্লাহ। তাহলে I ইকুয়াল টু হচ্ছে 1। কেন 1 দিলাম? কারণ যেহেতু 1 থেকে শুরু হয়েছে। এখন আসো, এই 1 থেকে শুরু হওয়ার পর সে কি করবে? সে কত পর্যন্ত গুনবে? আমি যেহেতু জানি 40 অনেক দূর, আমি 1-এর সাথে 4 বা 1-এর সাথে 7 যোগ করতে পারি, বাট মেশিনের এই ইন্টেলিজেন্সি নাই। আল্লাহ আমার এবং তোমাকে যে ইন্টেলিজেন্সি দিছে, দান করছে, এই ইন্টেলিজেন্সি মেশিনের নাই। তো মেশিন কি করবে? সে বলবে আচ্ছা আমি যে 1 ধরলাম এই 1 কি 40-এর সমান বা ছোট কিনা। সে কিন্তু ওই লাস্ট ভ্যালুর সাথে কম্পেয়ার করবে, কারণ শর্ত হচ্ছে 40-এর বেশি গুণা যাবে না। তাহলে এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে এসে আমরা একটা শর্ত দিব, আর এই শর্তের জন্যে আমাকে লিখতে হবে ইজ I এর যে মানটা আছে 1 সেটা কি 40-এর সমান বা তার ছোট কিনা প্রশ্ন করলাম। যদি বলে হ্যাঁ ছোট, যদি বলে হ্যাঁ ছোট, ইয়েস, তাহলে আমাকে এখন আবার চেক করতে হবে। ঠিক আছে 40-এর ছোট, ইটস ওকে। এখন আমার প্রশ্ন কি ছিল? আমরা একটু আবার প্রশ্নে ফেরত যাই। দেখো প্রশ্ন বলছে জোড় এবং বিজোড় এগুলোকে পৃথক করতে হবে। তাহলে এখন আমাকে চেক করতে হবে যে সংখ্যাটা আমি I এর মান থেকে পাইলাম এবং শর্ত স্যাটিসফাই করলো, সেই I এর মানটা জোড় নাকি বিজোড়। আর জোড় নাকি বিজোড় সেটা বের করার জন্য একটা ওয়ে আছে, সেটা হচ্ছে কোনো সংখ্যাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি এবং ভাগশেষ যদি 0 হয় তাহলে সেই সংখ্যাটা হবে জোড়। তা আমি একটু ছোট করে দিচ্ছি জায়গা কম বলে। তাহলে প্রশ্ন করব ইজ এই মাত্র I এর যে মানটা হলো 1 বা যখন যেটা আসে, সে I এর মানটাকে আমি যদি মড করি 2 দ্বারা, মড করলে ভাগশেষ বের হয়, আর ভাগশেষ যদি জোড় হয় তাহলে সে সংখ্যা মানে ভাগশেষ যদি 0 হয় তাহলে সে সংখ্যাটা হবে জোড়। তাহলে ভাগশেষ 0 কিনা সেটা বোঝার জন্যে আমাকে এই ভাগশেষটাকে 0-এর সাথে কম্পারিজন করতে হবে। যে দেখো তো আমার যে ভাগশেষটা বের হলো, ঠিক এখানকার কথা, যে ভাগশেষটা বের হলো সেটা কি 0-এর সমান কিনা।
এখন জিরোর সমান কিনা সেটা বুঝবো কিভাবে? এই মানে ভাগশেষটা জিরো কিনা সেটা বোঝার একমাত্র হয় হচ্ছে সেটাকে জিরোর সাথে কম্পেয়ার করা, তুলনা করা। যদি দেখি যে হ্যাঁ ভাগশেষ যা বের হয়েছে সেটা তো জিরোর সমান, এর অর্থ হচ্ছে ভাগশেষটা জিরো। কারণ শুধুমাত্র জিরোই জিরোর সমান, আর কোনো সংখ্যা জিরোর সমান নয়। এই কারণে ভাগশেষ জিরো হয়েছে কিনা সেটা চেক করার জন্য এখান থেকে যে ভাগশেষটা বের হবে সেটা জিরোর সমান কিনা তার তুলনা করব। প্রশ্ন করলাম, তারপর অ্যান্সার কি আসবে? অ্যান্সার যদি ইয়েস আসে, ভাগশেষ যদি জিরোর সমান হয়, মানে ভাগশেষ যদি জিরো হয় তাহলে সংখ্যাটা হবে জোড়। আর জোড় হলে কি করতে হবে? জোড়ের যোগফল রাখার জন্য এসি নামক ঘর বানাইছি বা চলক তৈরি করছিলাম আমরা। তাহলে এসি ইকুয়াল টু এসি প্লাস আই, অর্থাৎ আই এর মানটাকে এসির মানের সাথে যোগ করো, যোগ করে সেটাকে আবার এসির মধ্যে রাখো। যেহেতু এখানে ইকুয়াল চিহ্ন আছে তাই আমাদের এখানের ঘরটা হবে হচ্ছে এই সামান্তরিক। তারপর যদি বলে যে না আমি এই শর্ত মানি না, অর্থাৎ ভাগশেষ জিরোর সমান হয় নাই, তার মানে সংখ্যাটা বিজোড়। 2 দ্বারা ভাগ করলে যদি জিরোর সমান হয় তাহলে জোড়, আর না হলে বিজোড়। এখন আসো বিজোড় যদি হয় তাহলে বিজোড়ের যোগফলটা অত সংরক্ষণ করতে হবে না, আর সেজন্যে আমি একটু ছোট করে লিখবো এখানে এসও ইকুয়াল টু এস অড প্লাস আই। এই এসও বা এস সাম অফ অড এটা আমরা তৈরি করছিলাম মূলত বিজোড় সংখ্যার যোগফল রাখার জন্য। তাই যখনই শর্ত মানল না তখন আমরা বিজোড় সংখ্যার যোগফল এখানে যোগ করলাম এস ও এর সাথে, আর যদি মানে তাহলে এস ই বা ইভেনের যোগফলের সাথে আমরা সেটা রাখলাম। তারপরে আসো যে এখান থেকে আমরা কিন্তু একটা কাজ করব, সেটা হচ্ছে যে আই এর মান তো বাড়াইতে হবে, তাই না? যেমন 1-এর পরে কত হলো 4, তাই 3 বাড়লো। সেক্ষেত্রে এই বাড়ানোর পূর্বে যদি সংখ্যাটা জোড় হয় সেক্ষেত্রেও বাড়বে, যদি বিজোড় হয় সেক্ষেত্রেও বাড়বে। জোড় হলে জোড়ের সংখ্যাটা যোগ করার পরে বাড়বে, বিজোড় হলে বিজোড় হওয়ার পর বাড়বে। কিন্তু দুই দিক থেকে আসতে পারে। এখন কোন দিক থেকে আসবে, কখন বাড়বে সেটাকে নির্দিষ্ট করার জন্যে আমরা এখানে একটা সার্কেল ড্র করব। এই যে এখানে এই সার্কেল ড্র করলাম, এই সার্কেলে আসবে, যে দিক থেকে আসুক সার্কেলে আসবে, আসার পরে এই আই এর মান 3 বাড়বে। তাহলে আই ইকুয়াল টু আই প্লাস 3, অথবা লিখতে পারতাম আই প্লাস ইকুয়াল 3। যেহেতু এখানে ইকুয়াল চিহ্ন আছে তাই আমি এখানেও আমাকে আয়তক্ষেত্র ইউজ করতে হবে। ইউজ করার পর তাহলে আই এর মান 1 থেকে বেড়ে কত হবে? 3 যোগ করলে 4 হবে। 4 হওয়ার পর আবার সে চেক করবে আমার যে 4 হইলো সেটা কি 40-এর সমান বা তার ছোট কিনা, তাই না? এখানে এটা কিন্তু আই, তাহলে এখান থেকে আমরা আবার এখানে চলে আসব। শর্ত যদি মানে আবার যাবে, আবার জোড় কিনা সেটা চেক করবে। জোড় হলে ওদিকে যে জোড়ের সংখ্যাটা যোগ করবে এসি এর সাথে, বিজোড় হলে দিকে এসে যোগ করবে। যেদিকে আসুক না কেন পরে গিয়ে আই এর মান 3 বাড়বে। বাড়ার পরে আবার শর্ত চেক করার জন্য সেখানে চলে আসবে। তারপরে নো যদি হয়, যখন দেখবো যে আই এর মানটা বেড়ে বেড়ে একটা সময় 41 হয়ে গেছে, তখন তো সে শর্ত মানবে না। না মানলে সে কী করবে? ডান দিকে আর যাবে না, এদিকে চলে আসবে, অর্থাৎ যোগের কাজ শেষ। এদিকে এসে সে প্রিন্ট করবে দুইটা সংখ্যার মান, মানে দুইটা চলকের মান। সে দুইটা চলক হচ্ছে এস ই, যেখানে সবগুলো জোড় সংখ্যার যোগফল আছে, এবং আরেকটা হচ্ছে এস ও, যেখানে সবগুলো বিজোড় সংখ্যার যোগফল আছে। এবং যেহেতু এটা একটা আউটপুট, ইনপুট এবং আউটপুটের জন্য যে ঘর বা যে ফিগারটা ড্র করতে হয় সেটা হচ্ছে এরকম সামান্তরিক। আর তারপরে আমার কাজ হবে প্রোগ্রাম বন্ধ করে দেয়া, কারণ আমি আউটপুট পেয়ে গেছি। ওকে, তাহলে আশা করি বোঝা গেছে যে কিভাবে সেই ফ্লোচার্টটা ড্র করতে হবে। এবং যদি বুঝে থাকো তাহলে এখন চলো পরের প্রশ্নে। পরের প্রশ্নে বলছে কি, সি প্রোগ্রাম রচনা করো। তো আমরা যদি ফ্লোচার্ট যদি বুঝে ফেলি বা আঁকতে পারি তাহলে সি প্রোগ্রাম আঁকা তো খুবই সহজ। শুরুতেই আমরা যেটা করব সেটা হচ্ছে হেডার ফাইল দিয়ে নিব, হ্যাশ ইনক্লুড stdio.h। এটা আমরা কেন দিলাম? কারণ আমরা আমাদের প্রোগ্রামটাতে printf ফাংশন ইউজ করব, এবং এই printf ফাংশনের লাইব্রেরি বা হেডার ফাইল হচ্ছে stdio.h। এটা যদি না দিই তাহলে অনুবাদক বা কম্পাইলার সফটওয়্যার আমার এই প্রোগ্রামটাকে চিনবে না, মানে printfকে চিনবে না। তারপরে আসো, যদি আমি আউটপুট স্ক্রিনটাকে হোল্ড করতে চাই সেক্ষেত্রে আমাকে ইউজ করতে হবে conio.h, conio.h।
তারপরে আসো মেন প্রোগ্রামের রিটার্ন টাইপ হিসেবে আইএনটি দিলাম, তারপর হচ্ছে মেন। বাচ্চারা আমি তোমাদেরকে একটু দুঃখিতই বলবো, কারণ হচ্ছে এই যে প্রত্যেকটা কথা আমি বলতেছি হয়তো তুমি বুঝতেছো বা বুঝতেছো না, না বোঝারই কথা। আর এখানে প্রত্যেকটা জিনিসের ডিফারেন্ট মিনিং আছে, তোমাকে সেই মিনিংগুলো বুঝতে হবে। এবং এই ছোট্ট ক্লাসে তো আমি এত কিছু বুঝাইতে পারতেছি না, সেজন্য আমি আবারও দুঃখিত। তোমাকে আসতে হবে আমার অনলাইন বা অফলাইন ক্লাসে, আর অবশ্যই সেখানে খুব মজা করে ক্লাস হয় এবং সব কঠিন জিনিস সহজে বোঝানো হয়। আসো তাহলে এখানে আইএনটি হচ্ছে মেইন ফাংশন ও রিটার্ন টাইপ, এটা হচ্ছে প্যারামিটার লেখার জায়গা। এখন প্যারামিটার কি, রিটার্ন টাইপ কি, এখন কীভাবে ব্যাখ্যা দিব বলো? যেহেতু আমরা সিকিউ সলভ করতে আসছি, আমরা এখন সলভ করি। তারপরে আসো, যেহেতু সবগুলো পূর্ণ সংখ্যা, তাই আমি ডাটা টাইপ হিসেবে আইএনটি নিলাম পূর্ণ সংখ্যার জন্যে। তারপর আমি এখানে আই এর নামক একটা চলক নিব, তারপরে হচ্ছে সাম অফ ইভেন নামক একটা চলক নিব, সাম অফ অড। তুমি চাইলে যে কোনো নামে চলক নিতে পারো, বাট কোনো কিওয়ার্ডকে নেওয়া যাবে না। এবং চলক যদি একাধিক সংখ্যার হয় সেক্ষেত্রে মধ্যখানে স্পেস রাখা যাবে না। এবং আরও কিছু নিয়ম আছে যেটা চলকের, সেগুলো অনুসরণ করতে হবে। তারপরে আসো, ফর আই ইকুয়াল টু 1, আই এর মান 1 থেকে শুরু হয়েছে 40 পর্যন্ত। দেখো এইটাও যদি আই এর মান হয়, এইটাও আই এর মান, এইটাও আই এর মান, এই প্রত্যেকটা আই এর মান 1, 4, 7 এর সাথে লাস্টের যে মান 40, এর সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে এই সবগুলো মানই 40 থেকে ছোট, তাই আমি লিখব আই লেস দেন 40। এবং একটা সময় গিয়ে আই এর মান কিন্তু 40-এর সমান হবে, তাই আমি লিখব আই লেস দেন ইকুয়াল 40, কারণ 40-ও আমাকে কাউন্ট করতে হবে, তাই ইকুয়াল দিলাম। এবং প্রতিবারে আই এর মান অর্থাৎ এই সংখ্যাগুলোর মান কত করে বাড়লো? 3 করে, তাই লিখবো আমি আই ইকুয়াল টু আই প্লাস 3। তো এখানে আই ইকুয়াল টু আই প্লাস 3, এখানে যে স্টেটমেন্টটা আমি লিখছি এটার একটা বিশাল ব্যাখ্যা আছে, বাট আই হোপ তুমি এগুলো করে আসছো, তাই তুমি এই ভিডিওটা এই পর্যন্ত আসছে বা দেখছো। তারপরে আসো, যদি শর্ত মানে তাহলে ফরের ভিতর ঢুকবে, ঢুকার পর সে চেক করবে যে আই নামক যে চলকটার মধ্যে যে মানটা আছে সেটাকে 2 দ্বারা মড করলে বা মডুলাস করলে ভাগশেষ 0 হয় কিনা। যদি হয় তো ভালো, সে কী করবে? সাম অফ ইভেন ইকুয়াল টু সাম অফ ইভেন প্লাস আই। তাহলে আই এর মানটা সে সাম অফ ইভেন নামক যে চলক আমরা তৈরি করছিলাম জোরগুলোর যোগফল রাখার জন্যে সেখানে রাখবে। আর যদি এই শর্ত না মানে তাহলে সে চলে আসবে এলসে। এলসে আসার পর সে যেটা করবে, সাম অফ অড ইকুয়াল টু সাম অফ অড প্লাস আই বা এস ও, তুমি এটা অন্য কোনো নাম কিন্তু দিতে পারো। তারপর সে কী করবে? এই আই এর মানটা সে যোগ করবে। যোগ করার পর সে ফর লুপ থেকে বের হয়ে যাবে না, এখান থেকে সে আবার ঘুরে এখানে যাবে, আবার শর্ত চেক করবে, আবার ভিতরে আসবে, শর্ত মানলে এখানে, না মানলে এখানে, এভাবে সে চলবে। আর যখন ফর লুপ শর্ত মানবে না তখন সে ভিতরে না ঢুকে চলে আসবে নিচে। যখন সে নিচে আসবে তখন যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে সে প্রিন্ট করবে এই দুইটা জিনিসের মান, একটা হচ্ছে এসই আর একটা হচ্ছে এসও, কারণ এই দুইটাতে দুইটা সংখ্যার 2 ধরনের সংখ্যার যোগফল। এটাতে আছে জোরের 1, 4, 10 এগুলো, আর এসওতে আছে 1, 7 এই বিজোড় সংখ্যাগুলোর যোগফল। তাহলে আমরা প্রিন্ট করে দিই। তো প্রিন্ট করার জন্য প্রিন্টএফ লিখতে হবে, লিখব দিস সাম অফ ইভেন নাম্বারস ইজ %d, এটা ফরম্যাট স্পেসিফায়ার পূর্ণ সংখ্যার জন্যে। তারপর স্ল্যাশন দিয়ে বলবো দ্য সাম অফ অড নাম্বার ইজ, আরেকটা %d হবে। এখন এখানে যে সংখ্যাটা বসবে সেখানে জোর সংখ্যাগুলোর যোগফল বসবে, যেহেতু ইভেন বলছি এখানে, হ্যাঁ। তাহলে এখানে কার মান বসবে? এসি। তাহলে কমা দিয়ে লিখবো আমি এসি। এবং এখানে যে মানটা বসবে সেটা হবে বিজোড় সংখ্যার, আমি অড বলছি এখানে, ঠিক আছে। তাহলে এখানে বলতে হবে আমার এসও। ওকে, আমি ডান। দেন আমার আর কোনো কাজ নেই, ওই যে বলছি স্ক্রিন কাট খাইতে হবে, তো গেট সিএস ফাংশন ইউজ করব। গেট সিএস ফাংশনের হেডার ফাইল হিসেবে আমরা এখানে কোন ইউজ করছি, আর হচ্ছে রিটার্ন 0। রিটার্ন 0, তো রিটার্ন 0 কেন? ওই যে আমরা এখানে আইএনটি ইউজ করছি তাই। তো এই ছিল আমাদের আজকের সিকিউ সমাধান। তোমরা ভিডিওটি বারবার দেখবে, যদি বুঝতে প্রবলেম হয় আমি চেষ্টা করছি অল্প সময়ের মধ্যে বোঝানোর জন্যে। ভালো থেকো, আসসালামু আলাইকুম।
60 times we show answer. 90 plus, we make it clear. Skills so sharp, you'll rise and shine. Coding logic, you're divine. 90% plus in exams, 100% in skills.